আধুনিক সমরাস্ত্রের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো সাবমেরিন বা ডুবোজাহাজ। এই সাবমেরিন ব্যবহার করে অনেক দেশ বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করে। আবার অনেক দেশ সাবমেরিনের সাহায্যে তাদের সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব সাবমেরিন তৈরির ইতিহাস, কিভাবে ডুবে থাকে সাবমেরিন ও কিভাবে বেঁচে থাকে সাবমেরিনের ভিতরে থাকা নাবিকরা এবং সাবমেরিনের সকল অবাক করা তথ্য। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ১৬শ শতাব্দীতে এ ধরনের সমুদ্রযানের কথা প্রথম উল্লেখ করেছেন ইংরেজ গণিতবিদ উইলিয়াম বার্নি। তিনি এক বইতে সমুদ্রের নিচ দিয়ে চলতে সক্ষম এমন যান তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। অনেক ইতিহাসবিদ বলেন প্রাচীনকাল থেকেই মানুষ পানির নিচ দিয়ে চলাচলের স্বপ্ন দেখত। প্রাচীন গ্রিসের যোদ্ধারা গোপন সামরিক মিশনে ডুবুরি ব্যবহার করত বলে জানা যায়। আনুমানিক ১৬২০ সালে প্রথম পানির তলদেশ দিয়ে চলাচল করতে সক্ষম যান আবিষ্কার করেন ডাচ ইঞ্জিনিয়ার ও উদ্ভাবক কর্নেলিস ডেবল। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের নৌবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি বৈঠা চালিত ডুবোযানটি তৈরি করেন। কাঠের কাঠামোর উপর চামড়া দিয়ে তৈরি করা হয়েছিল এই যানটি। পানির কয়েক মিটার গভীরে চলতে পারত এটি। এরপরে এই ধারণা নিয়ে ব্যাপক কাজ শুরু হয় ইঞ্জিনিয়ারদের মাঝে। আধুনিক সাবমেরিনের ধারণা প্রথম নিয়ে আসে ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের তৈরি টার্টেল নামক ডুবোযান। ডিম আকৃতির এই যানটির নকশা করেছেন ডেভিড বুশনেল। এটি প্রথম ডুবোযান হিসেবে পানির নিচে স্বাধীনভাবে চলতে শুরু করে। এরপর রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশের ইঞ্জিনিয়াররা সাবমেরিন তৈরিতে দ্রুত কাজ করতে থাকেন। ১৮৬৪ সালে আমেরিকার গৃহযুদ্ধের শেষ দিকে কনফেডারেটর নেভির সাবমেরিন এইচ.এল. হানলি প্রথম কোনো শত্রু যান ডুবিয়ে দিতে সক্ষম হয়েছিল। অবশ্য সাবমেরিনটিও ডুবে গিয়েছিল সেই কাজ করতে গিয়ে। গান পাউডার বোঝাই করে বানানো টর্পেডোর বিস্ফোরণে শক ওয়েভ সামলাতে পারেনি সেটি। তবে সামরিক কাজে সাবমেরিনের ব্যবহার সফলভাবে ব্যবহার করা হয় প্রথম বিশ্বযুদ্ধে। জার্মান বাহিনী ও মিত্রশক্তি উভয় পক্ষ সাবমেরিন ওয়ারফেয়ারের পরস্পরকে টেক্কা দিতে চেষ্টা করে। এরপর সাবমেরিন ক্রমশ এগিয়েছে যুগের সাথে তাল মিলিয়ে। যুদ্ধের পাশাপাশি পানির নিচে গবেষণা ও নজরদারির কাজেও সাবমেরিন ব্যবহার নিয়ে কাজ শুরু করেন ইঞ্জিনিয়াররা। ১৯৫৩ সালে পানির নিচ থেকে প্রথমবারের মতো সফলভাবে ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রের সাবমেরিন ইউএসএস টুনি। এই সাবমেরিনটিকে প্রথম পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনে রূপান্তর করে যুক্তরাষ্ট্র। ৫০-এর দশকের শেষ দিকে ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের বদলে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সাগরে নামতে শুরু করে। একই সময়ে সমুদ্রের পানি থেকে অক্সিজেন নিঃসরণের প্রযুক্তিও আবিষ্কার হয়। সে কারণে সাগরের তলদেশে মাসের পর মাস থাকা সম্ভব হয় সাবমেরিনের পক্ষে। কিভাবে ডুবে থাকে সাবমেরিন? সাবমেরিন কিভাবে পানির নিচে ডুবে থাকে সেটি একটি রহস্য। অবশ্য ঠিক ডুবে থাকে বললেও ভুল হবে, বলতে হবে সাবমেরিন পানির নিচে ভেসে চলে। কারণ এটি তো আর পানির নিচে কাদায় গিয়ে পড়ে থাকে না, সারফেস থেকে সুবিধাজনক নিচ দিয়ে ভেসে চলে। এতটা নিঃশব্দে চলে যে শত্রুর রাডার বা সেন্সরেও এটি ধরা পড়ে না। ১৬২০ সালে কর্নেলিস ড্রেবল বৈঠচালিত ডুবোযান আবিষ্কারের ১৬০ বছর পর ইংল্যান্ডের প্রথম ব্যালিস্টিক ট্যাঙ্কযুক্ত সাবমেরিন তৈরির ধারণা দেন আরেক ইঞ্জিনিয়ার। এই ব্যালাস্ট ট্যাঙ্কে পানি ও বাতাস ভরে সাবমেরিনকে পানির নিচে ডুবানো কিংবা সারফেসে উঠানো হয়। পানি ও বাতাসের ভারসাম্য যানটিকে পানির নিচে ডুবে থাকা ও বেঁচে থাকায় সাহায্য করে। পানির নিচে যাওয়ার প্রয়োজন হলে ট্যাঙ্কের নিচে থাকা বাল্ব খুলে দেওয়া হয়। বাল্বের মধ্যে দিয়ে ট্যাঙ্কের পানি প্রবেশ করে উপরের দিকে আরেকটি বাল্ব থাকে যেটির মাধ্যমে বাতাস বেরিয়ে যায়। এভাবে অতিরিক্ত পানি নিয়ে সাবমেরিনটি ভারী হয়ে ওঠে এবং ডুবে যায়। আর ভেসে ওঠার প্রয়োজন হলে ট্যাঙ্কটিকে খালি করতে হয়। এ সময় পাম্পের সাহায্যে পানি বের করে দেওয়া হয়। সাবমেরিনের ধরন ও আকৃতি অনুযায়ী ক্রু সংখ্যা নির্ভর করে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনে ৮০ থেকে ১২০ জন পর্যন্ত ক্রু থাকে। আর ডিজেল ইলেকট্রিক সাবমেরিনে এই সংখ্যা থাকে ৫০-এর আশেপাশে। সাবমেরিনে ক্রুদের বাইরে দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হয় দিনের পর দিন। নিরাপত্তার কারণে এই যানটি রেডিও সংকেত কন্ট্রোল রুমের সাথেও খুব একটা যোগাযোগ করে না। সাবমেরিন চালানো সবসময় একটি বিপজ্জনক কাজ হিসেবে পরিচিত। কারণ কোনো যুদ্ধ পরিস্থিতি ছাড়াও যান্ত্রিক গোলযোগের কারণে পৃথিবীতে বহু সাবমেরিন দুর্ঘটনায় ক্রুদের প্রাণহানি হয়েছে। সাবমেরিনে ক্রুদের জন্য অক্সিজেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পানির নিচে বদ্ধ যানবাহনের বাইরে থেকে অক্সিজেন সরবরাহের কোনো উপায় নেই। প্রথম দিকে সিলিন্ডার ব্যবহার করে অক্সিজেন সরবরাহ করা হতো, যে কারণে অল্প কয়েকদিন পরে সাবমেরিনকে সারফেসে উঠে আসতে হতো। কিন্তু এখন সাগরের পানি থেকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় অক্সিজেন সংগ্রহ করে সাবমেরিন। তবে সেখানে কার্বন ডাইঅক্সাইডকে রিসাইকেল করার কোনো প্রক্রিয়া নেই।
সাবমেরিন ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সাগরের পানি থেকে অক্সিজেন আলাদা করে ব্যবহার উপযোগী করা হয়। তবে এই প্রক্রিয়ায় যান্ত্রিক গোলযোগ দেখা দিলে যাতে ক্রুরা বেঁচে ফিরতে পারে সেজন্য বড় আকারে বেশ কিছু অক্সিজেন সিলিন্ডারও রাখা হয়। সাবমেরিনের ভেতরে সাধারণত ভূপৃষ্ঠের চেয়ে অক্সিজেনের পরিমাণ কম থাকে, যে কারণে অগ্নিকাণ্ড হলে আগুন দ্রুত ছড়াতে পারে না। যেহেতু বেঁচে থাকার প্রশ্ন, তাই সাবমেরিনে অক্সিজেন সরবরাহের বিষয়টি অত্যন্ত কঠোরভাবে মনিটরিং করা হয়। প্রতি মুহূর্তে দক্ষ টেকনিশিয়ানরা বিষয়টি তদারকি করেন। ক্রুদের নিঃশ্বাসে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় সেটিও সাবমেরিন থেকে বের করে দেওয়া হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে। এজন্য ব্যবহার করা হয় অ্যামাইন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ। এই রাসায়নিকটি কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে বাইরে বের করে দেয়। এই রাসায়নিক থেকে হালকা একটি গন্ধ বের হয়। সেটিকে অবশ্য সহ্য করেই থাকতে হয় সাগর তলের নাবিকদের। এছাড়া সাবমেরিনে রান্না ও অন্যান্য কাজে ব্যবহারের জন্য সাগরের পানিকে লবণমুক্ত করে ব্যবহার করা হয়। সেইল বা ফিন সিলিন্ডার আকৃতির এই ডুবোযানটির মাঝ বরাবর উপর দিকে একটি কাঠামো থাকে যেটিকে সেইল বা ফিন নামে ডাকা হয়। এই সেল বা ফিনের মধ্যেই থাকে কমিউনিকেশন ও সেন্সিং ডিভাইস। সাবমেরিন থেকে পানির উপরিভাগ দেখার জন্য এখানে পেরিস্কোপও থাকে। সাবমেরিনের কন্ট্রোল রুম থেকে বাহিরে দেখার জন্য ব্যবহার করা হয় সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেজিং সিস্টেম বা সোনার। শব্দ তরঙ্গ ব্যবহার করে বাহিরের জগতের চিত্র অপারেটরের সামনে মনিটরে তুলে ধরায় এই সোনার সিস্টেম। একই পদ্ধতিতে সাবমেরিন থেকে টার্গেট চিহ্নিত করা হয়। এছাড়া পানির উপরিভাগে ভাসমান জাহাজ ও আকাশে থাকা বিমান চিহ্নিত করার জন্য সাবমেরিনে ব্যবহৃত হয় কয়েক ধরনের সেন্সর। আর কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের জন্য থাকে ভেরি লো ফ্রিকোয়েন্সি বা এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি রেডিও। তবে জরুরি প্রয়োজন ছাড়া এই রেডিও ব্যবহার করা হয় না, কারণ রেডিও যোগাযোগের ফ্রিকোয়েন্সি শত্রুর রাডারে ধরা পড়ার ভয় থাকে। তাই সামরিক অভিযানে থাকা সাবমেরিনকে বলতে গেলে দুনিয়া থেকে এক প্রকার বিচ্ছিন্ন থাকে। নিউক্লিয়ার সাবমেরিন। এখন যুগ নিউক্লিয়ার সাবমেরিনের। নিউক্লিয়ার সাবমেরিন বলতে বোঝায় যে সাবমেরিন পারমাণবিক শক্তির সাহায্যে চলে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে এই সাবমেরিনগুলোতে শক্তির যোগান দেওয়া হয়। পুরনো দিনের ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বদলে এখন উন্নত দেশগুলো দ্রুত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের দিকে ঝুঁকছে। ডিজেল ইলেকট্রিক সাবমেরিন একটানা কয়েক সপ্তাহের বেশি পানির নিচে থাকতে পারে না, কারণ ব্যাটারি চার্জ করার জন্য সেটিকে সারফেসে উঠতে হয়। সারফেসে উঠে ডিজেল চালিত ইঞ্জিন স্টার্ট করে ব্যাটারি চার্জ করা হয়। এই ব্যাটারিগুলোর সাহায্যে চলে ইলেকট্রিক মোটর। এই মোটরই সাবমেরিনকে নিঃশব্দে পানির নিচে এগিয়ে নেয়। সাবমেরিনটি ডুব দেওয়ার আগে ডিজেল ইঞ্জিন বন্ধ করে রাখা হয়, কারণ এই ইঞ্জিন অনেক শব্দ উৎপন্ন করে। তাছাড়া ডিজেল ইঞ্জিনের জন্য জ্বালানি নিতেও উপরে উঠতে হয় সাবমেরিনকে। অন্যদিকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনে জ্বালানি নেওয়ার ঝামেলা নেই। পারমাণবিক শক্তিকে বারবার রিসাইকেল করে এটি অন্তত 25 বছর একটানা চলতে পারে। অবশ্য ক্রুদের জন্য কতদিনে খাদ্যদ্রব্য সাবমেরিনে রয়েছে সেটির উপর নির্ভর করে প্রতিটি মিশনের দৈর্ঘ্য। এছাড়া একটানা পানির নিচে থাকতে থাকতে ক্রুদের অবসাদে পেয়ে বসে। সেটি কাটাতেও মাঝে মধ্যে উঠে আসে নিউক্লিয়ার সাবমেরিন। কখনো কখনো ক্রু পরিবর্তনের জন্য জেটিতে বা জাহাজের গায়ে ভিড়তে হয়। নিউক্লিয়ার সাবমেরিনের ভেতরে অন্য সব কাজ যেমন অক্সিজেন সাপ্লাই দেওয়া, বিদ্যুৎ সরবরাহ ও মিসাইল ছোড়ার জন্য শক্তির যোগানও দেয় এই রিঅ্যাক্টর। একজন ক্রুকে এই বিষয়টি তদারকি করতে হয়। তবে সাবধানতা হিসেবে অন্তত 10 জনের একটি দক্ষ টিম থাকে প্রতিটি সাবমেরিনে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে প্রতিটি নিউক্লিয়ার সাবমেরিনে ডিজেল ইলেকট্রিক সিস্টেমও রাখা হয়, যাতে কখনো নিউক্লিয়ার রিঅ্যাক্টর অচল হয়ে গেলে সাবমেরিনটি টিকে থাকতে পারে। 6টি দেশের কাছে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রয়েছে। এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন ও ভারত। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে রয়েছে 71টি সাবমেরিন, যা সবগুলোই পারমাণবিক শক্তিচালিত। রাশিয়ার নিউক্লিয়ার সাবমেরিন আছে 33টি, ব্রিটেনের 11টি, ফ্রান্সের 10টি, চীনের 3টি ও ভারতের 2টি। উইকিপিডিয়ার তথ্যমতে বর্তমান বিশ্বে 41টি দেশের নৌবাহিনীর কাছে সামরিক সাবমেরিন রয়েছে। এসবের মাঝে কোনোটি অ্যাটাক সাবমেরিন, কোনোটি নজরদারি ও গোয়েন্দা তথ্য সরবরাহকারী। অ্যাটাক সাবমেরিনে সাধারণত টর্পেডো ও মিসাইল ছোড়ার ব্যবস্থা থাকে। যুক্তরাষ্ট্রের ওহিও ক্লাস, রাশিয়ার টাইফুন, ডেল্টা ও বরই ক্লাস, চীনের টাইপ 094 সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল ছুড়তে পারে। ফ্রান্স, ব্রিটেন ও ভারতের সাবমেরিনও ছুড়তে পারে ব্যালিস্টিক মিসাইল। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়ার কিছু সাবমেরিনে পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল মোতায়েন থাকে সব সময়। সমুদ্রের নিচ থেকে আক্রমণ করে তারা শেষ করে দিতে পারবে শত্রু দেশের কোনো শহর বা গুরুত্বপূর্ণ স্থাপনা। রাশিয়ার গোয়েন্দা সাবমেরিন লোসারিক 8200 ফুট পর্যন্ত পানির নিচে পৌঁছাতে পেরেছে এখন পর্যন্ত। তবে বেশিরভাগ সাবমেরিনের পানির গভীরে পৌঁছানোর ক্ষমতা আরও কম। রাশিয়ার টাইফুন ক্লাস ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিনে যেতে পারে 3000 ফুট গভীরে। বিশ্বের বেশিরভাগ সাবমেরিনের গভীরে যাওয়ার ক্ষমতা 1000 ফুটের আশেপাশে।
এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর এমন নতুন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।